বিভিন্ন জায়গাতে প্রতিদিন কোনো না কোনো জায়গাতে আওয়ামী লীগের একটা মিছিল হয়, আপনি এটা কি লক্ষ্য করেছেন কিনা, বা এটাকে আপনি কীভাবে দেখেন? মানে এই আওয়ামী লীগের ইন করাটা কি শুরু হয়ে গেছে কিনা? ধন্যবাদ আপনাকে, খুব প্রাসঙ্গিক একটা বিষয় তুলে এনেছেন। আপনি যেটা বলতে চাচ্ছেন যে মানে রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসলো কিনা, মানে শুরু করে দিয়েছে শুরু করে দিন। আসলে আওয়ামী লীগকে তো আপনার ইন্টারিম গভর্নমেন্ট যে ইয়াটা জারি করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, সেটা হচ্ছে যে কার্যক্রম নিষিদ্ধের একটা স্থগিতাদেশ। কিন্তু পরবর্তীতে বিএনপি সরকার সম্ভবত আরও কিছু সংযোজন করেছে, যে কার্যক্রম শুধু কার্যক্রম স্থগিত, এটা আওতা শাস্তি টাস্তি সহ আরও ফর্মাল কিছু যুক্ত করে আপনার আওয়ামী লীগের এই কার্যক্রমটাকে স্থায়ীভাবে একটা মানে নিষেধের মধ্যে নিয়ে গেছে। তবে আমরা এখন অনেক কিছু হিসাব ধোঁয়াশার মধ্যে আছি। আপনি খেয়াল করলে আপনার মনে আছে কিনা, এই গভর্নমেন্ট নির্বাচনের আগে আমরা অনেকটা শুনছি যে জাতীয় সরকার, জি জি, তারপরে শুনছি রেইনবো নেশন। আপনার মনে আছে কিনা, মির্জা ফখরুলের একটা কমন ডায়লগ ছিল রেইনবো নেশন। তো আমি রেইনবো নেশন নিয়ে বিএনপি নীতি নির্ধারণ একজনের ইন্টারভিউ আমি নিয়েছিলাম। তো তারা বলতেছিল যে রেইনবো নেশন বলতে আমরা এখানে জামাত, বামপন্থী, ডানপন্থী, বিএনপি, মানে সব পন্থী আর কি, পাহাড়ি উপজাতি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে একটা সরকার গঠন করতে চায়, একটা জাতি গঠন করতে চায়, যেটা রেইনবো নেশন হিসেবে তারা এক্সপ্লোর করেছিল আমাদের মাঝখানে। তো সেই রেইনবো নেশনটা আমি এখন একেবারে আলোচনার বাইরে চলে গেছে, আর জাতীয় সরকার এখন আর আলোচনার মধ্যেই নাই। তার মানে বিএনপির দুইটা আলোচনা কিন্তু এখন মাঠ থেকে হারিয়ে গেছে, রেইনবো নেশন এবং জাতীয় সরকার যে বিষয়টা। তো বিএনপির যে বিষয়টা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, বিএনপি আওয়ামী লীগের যে কার্যক্রম যে নিষিদ্ধ করে আইন করলো, আবার বিএনপি যখন আপনার করলো, আপনার মনে আছে কিনা, বিএনপি যখন শপথ নিল, আপনার যেটা আনুষ্ঠানিক যে সরকারের শপথ নিল, তার ওই শপথের দিন বা তার পরের দিন বাংলাদেশের মনে প্রায় 27টা বা 28টা জেলায় আওয়ামী লীগের কার্যালয় খুললো, মনে আছে কিনা? জি জি। কার্যালয় খোলার পর আবার এর মধ্যে 4-5টা জেলায় আওয়ামী লীগে আবার ওই যে যুবদল, ছাত্রদল আবার এদেরকে পিটানি দিয়া আবার কার্যালয় লক করে দিল, 2-1টা কার্যালয় আগুনও দিল। তার মানে আসলে আওয়ামী লীগ নিয়ে কি হচ্ছে, বিএনপি আওয়ামী লীগকে কতটুকু স্পেস দিতে চাচ্ছে, এটা একটা খুবই রহস্যর মধ্যে আমরা ফিল করি। খুব রহস্য ঘেরা একটা থিওরি আমার কাছে মনে হচ্ছে। আপনার মনে আছে কিনা, একটা দল কিন্তু নিষিদ্ধ করে এটাকে আপনি শেষ করে দিতে পারবেন, ব্যাপারটা এত সহজ বিষয় না। আপনার জামাত ইসলামের কথাই ধরেন, 4বার নিষিদ্ধ হয়েছিল, তো শেষ হয় নাই তো, বরং আরও দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ আকারে তারা ফিরে আসছে। এখন অনেকের সাথে তো আমার কথা হয়, জামাতের এই প্ল্যাটফর্ম এবং আওয়ামী লীগের প্ল্যাটফর্ম একসাথে মিলানো যাবে না। জামাতের কর্মীরা যেমন আপনার কি বলে, মায়ার খেয়ে দাঁতে কামড় দিয়ে পড়ে থেকে বা গোপনে গোপনে বিভিন্ন জায়গায় সংযুক্ত হয়ে টিকে থাকার একটা লম্বা সংগ্রাম তারা করছে। আওয়ামী লীগের কর্মীরা সেই লম্বা সংগ্রামে সংযুক্ত থাকতে পারবে কিনা, এটা আমার সন্দেহ আছে। বলতে পারেন কেন সন্দেহ আছে? আওয়ামী লীগের এই পতনের পিছনে কর্মীদের একটা অবমূল্যায়ন ছিল। আওয়ামী লীগ তৃণমূল কর্মীদের মূল্যায়ন করার রেকর্ড খুব কম পেয়েছে লাস্ট টাইমে। আগে আওয়ামী লীগ তো বাংলাদেশে তৃণমূলদের মূল্যায়ন করে একসময় বাংলাদেশের বৃহত্তর দল ছিল আওয়ামী লীগ। কিন্তু আবার এই পতন হওয়ার পিছনে মূল কারণটা যদি আমাকে জিজ্ঞেস করেন, যেহেতু গণমাধ্যম কর্মী হিসেবে আমি আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদের ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছে, বিএনপির নেতাকর্মীদের ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছে, জামাত নেতাকর্মীদের ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছে, সেখানে আমি তাদের গভীরতা বোঝার চেষ্টা করেছি। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের অনেকেই ধারণা যে একটা বিষয় কিন্তু ওপেন সিক্রেট হয়ে গেছিলো। এই ঢাকা সিটিতে, ঢাকা উত্তর নিয়ে আমি একটা প্রতিবেদন করেছিলাম দৈনিক যুগান্তরে। সেখানে আমি দেখিয়েছি যে তৃণমূল নেতাকর্মীরা কতটা অবজ্ঞায় আওয়ামী লীগের দ্বারা অবজ্ঞার শিকার হয়েছিল। ওপেন সিক্রেট ছিল একটা বিষয়, যে টাকা দিলে আপনার এখানে কমিটিতে পাওয়া যায়, সভাপতি, সেক্রেটারি, এই বিষয়গুলো আপনার টাকার মাধ্যমে নির্ধারণ হয়ে যেত। অর্থাৎ একটা আওয়ামী লীগের কর্মী যে মানে আপনার দীর্ঘ সংগ্রাম, আন্দোলন, সাংগঠনিক বিভিন্ন
কার্যক্রম করে সংগঠনকে মানে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা যে রাখে, সেই লোকটাকে আপনার ওয়ার্ডে বা থানায় সভাপতি, সেক্রেটারি বা গুরুত্বপূর্ণ কোনো পদে না দিয়ে টাকা যারা দিতে পেরেছে, বিভিন্ন সময় যারা মহানগরের নেতাকর্মীদেরকে টাকা দিয়েছে, তাদেরকে একটা বড় পোস্ট তারা দিয়ে দিয়েছে। অর্থাৎ যে লোকটা কিন্তু টাকার বিনিময়ে পোস্ট পেল, সে কিন্তু সাংগঠনিক কার্যক্রমে কোনো অভিজ্ঞতা তার ছিল না, সাংগঠনিক কার্যক্রমের অভিজ্ঞতা তার জিরো। এবং সে কিন্তু আসার পর সেও আবার যে ধরেন সভাপতি পোস্টটা যে কিনে নিয়ে আসলো, সাপোজ গুলশান থানার বা একটা ওয়ার্ডের সভাপতি পোস্ট যে কিনে নিয়ে আসলো, সে কিন্তু যে টাকা বিনিয়োগ করে এই পোস্টগুলো কিনে নিয়ে আসছে, তার যে অধস্তন পোস্টগুলো সে দিবে, সেও কিন্তু ওই টাকা নিয়েই দিবে। এখানে কার স্যাক্রিফাইস, দলের প্রতি কার ত্যাগ বেশি, দলেরকে সাংগঠনিক কার্যক্রমে সবচেয়ে বেশি সক্রিয়, এগুলো দেখার চেয়ে সে দেখবে কি জানেন, যে আমাকে কে টাকা দিতে পারছে। যার দরুন এই টাকা দেওয়া নেওয়া নিয়ে আওয়ামী লীগের তৃণমূলের যারা কঠোর পরিশ্রমী এবং যারা মূল পর্যায়ে মাঠে ঘাটে জীবন দিয়ে সংগ্রাম করে দলকে টিকিয়ে রেখেছিল, তাদেরকে কোনো মূল্যায়ন করা হয় নাই। যার দরুন কিন্তু আমরা এটার একটা প্রতিক্রিয়া দেখলাম যে শেষ পর্যন্ত তারা একেবারে মানে অনেকটা নাই হয়ে গেল মুহূর্তের মধ্যে। কারণ কি, ওই যে তৃণমূলে যে লোকগুলাকে যেভাবে আপনার ইয়া করা দরকার ছিল, মূল্যায়ন করা দরকার ছিল, সেটা তারা করে নাই। এবং ওই সময় আপনার আরেকটা বিষয় আপনার চোখে পড়ে কিনা, আপনার মনে আছে কিনা, হাইব্রিড এবং কাউয়া মানে কাক, এই দুইটা শব্দ আওয়ামী লীগের প্রচলন হয়েছিল। এই দুইটা শব্দ আমার ধারণা, আমি যেহেতু অনেক বিএনপি বা আওয়ামী লীগপন্থীদের ইন্টারভিউ নেওয়া হয়েছে, কর্মী এবং নেতার সকল ইন্টারভিউ নেওয়ার আমার সুযোগ হয়েছিল, অনেক ইন্টারভিউ আমি নিয়েছি। এই হাইব্রিড শব্দটা এবং কাউয়া বা কাক শব্দটা আওয়ামী লীগের মধ্যে একটা আলাদা বাউন্ডারি তৈরি করে ফেলছিল। কেমন বাউন্ডারি? আমি মানে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম এবং চারদিকে যখন সারা বাংলাদেশে যখন আওয়ামী লীগ একটা ভাব হয়ে গেল, আপনার মনে আছে কিনা, তখন আপনার মানে যাকে জিজ্ঞেস করতাম সেই কিন্তু খালি বলতো যে আমি আওয়ামী লীগের লিডার, আমি আওয়ামী লীগের রাজনীতি করি, আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, সেই বিভিন্ন কথা, মানে আওয়ামী লীগ ঘেঁষা সবাই পরিচয় দিত। এবং যখন আপনার এই আওয়ামী লীগের পতন হলো, তখন কিন্তু ওই লোকগুলো আবার ইউটার্ন দিল। আমি এরকমও দেখছি আমাদের এই এলাকায়, এই গুলশান ভাটারা, যেহেতু এই এলাকা নিয়ে আমার কাজ, এখানে আপনার যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সাথে ফ্রন্ট লাইনে ছিল মিছিলে, তারা কিন্তু এখন আপনার ওই বিভিন্ন রাজনৈতিক কর্মীদের সাথে মিশে গেছে এবং তারা বিএনপি, জামাত বা বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন নেতৃত্বের সাথে তারা কিন্তু এখন মিলে গেছে, তাদেরকে নিয়ে নিছে। কিন্তু আওয়ামী লীগ একটা বাউন্ডারি তৈরি করলো। কী টাইপের বাউন্ডারি? যে আপনার হাইব্রিড এবং কাউয়া, মানে যারা অন্য দল থেকে আসতো তাদেরকে হাইব্রিড নাম দিল এবং লোকাল লিডাররা তাদেরকে ব্যঙ্গ করে কাউয়া বলতো। এতে কী হয়েছে, যারা বিএনপি বা যারা জামাত বা জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যাওয়ার জন্য বিভিন্ন লিডাররা তৈরি ছিল বা যাওয়ার একটা মন মানসিকতা ছিল, তারা ভরকায় গেল যে না, আওয়ামী লীগে যাওয়া তো একটা বিপদ, গেলেও আমার কোনো লাভ নাই, আমি কাউয়া নামে পরিচিত হবো, অথবা আমাকে হাইব্রিড বলে আমাকে কোণঠাসা করা হবে। তখন কিন্তু যখন এই প্রচলনটা খুব হাইপ উঠে গেল, কাউয়া এবং হাইব্রিডের হাইপটা, তখন আমরা দেখলাম বিএনপি বা অন্য অন্য দল থেকে আওয়ামী লীগে আর ওইভাবে আপনার নেতাকর্মী ডাইভার্ট হলো না। তখন বিএনপি নেতাকর্মীরা বা অন্য অন্য বড় দলের নেতাকর্মীরা চিন্তা করলো, মরলে নিজের দলের জন্য মরবো অথবা রাজনীতি ছেড়ে দিব। কিন্তু ওই আওয়ামী লীগে গিয়া কাউয়া বা হাইব্রিড হওয়ার মতো অপমানজনক শব্দ আমরা নিব না। তখন বিএনপি বা অন্য অন্য দলের যারা একসময় চিন্তা করছিল যে আমরা আওয়ামী লীগে যুক্ত হব, তারা যুক্ত হওয়া বাদ দিয়ে দিল। তারা যুক্ত হওয়া বাদ দিয়ে হয় নিষ্ক্রিয় হয়ে গেছে, অথবা তারা একেবারে আপনার আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিছে। কারণ কি, ওই যে দুইটা শব্দ হাইব্রিড এবং কাউয়া, এই দুইটা শব্দ তাদেরকে কোণঠাসা করে ফেলবে, এটা একটা বড় কারণ হয়ে দাঁড়াইছে। সর্বশেষ আমি যেটা বলবো, যে ওই যে আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ এখন রাজনীতিতে ফেরা আসলে কতটা বাস্তবতা, এটা আপনার আগের শুরুর প্রশ্নটা দিয়ে আমি আবার শেষ করতে চাচ্ছি। এই দেশে রাজনীতি নিষিদ্ধ করে একটা দলকে, একটা আদর্শকে আপনার, এটা তো আর অস্বীকার করার কোনো রাস্তা নাই। এই দেশে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং এই দেশ যতদিন বেঁচে থাকবে মুক্তিযুদ্ধের এই আলাপ আলোচনা চেতনা এটা বেঁচে থাকবে, এবং মুক্তিযুদ্ধের আলাপ আলোচনা করতে গেলে সেখানে আওয়ামী লীগের আলাপ আলোচনা আসবে। তাই আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করে একেবারে কোণঠাসা করে ফেলতে পারবেন, শেষ করে দিতে পারবেন, এটা যেমন এখন আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা দুইটা চরিত্র হতে পারে। এক নম্বর হচ্ছে
জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা যারা, তারা এই বিষয়টা বাস্তবতাটা উপলব্ধি করছে, কারণ তারাও তো লম্বা সময় মাঠের বিরোধী দল হিসেবে কোণঠাসা ছিল। তারা চিন্তা করলো, যার ধরুন আপনার তার কিছু ইফেক্ট কিন্তু আপনি এখন দেখতে পাবেন। তারা চিন্তা করলো, আমার যেটা আপনার কাছে আমার মানে খুব শক্ত কথা মনে হতে পারে, আমার কাছে যেটা মনে হয় যে এই বিরোধী দল এবং সরকার দলের মধ্যে একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং আছে। তারা চিন্তা করতেছে যে বাইরে বা যতই তারা সংসদে দেখা বিতর্ক করছে, কিন্তু ভিতরে ভিতরে তাদের একটা ক্লোজ আন্ডারস্ট্যান্ডিং আছে আওয়ামী লীগকে ফেরানোর জন্য। কী টাইপের ক্লোজ আন্ডারস্ট্যান্ডিং আপনি যদি এখন বুঝেন, আপনি নিজেও বুঝবেন। আওয়ামী লীগ তারা এটা জানে, জুলাই সনদ বা বিভিন্ন ইস্যুতে যদি বিএনপি এবং জামাত মুখোমুখি অবস্থানে দাঁড়ায়, তাহলে এই দূরত্ব তৈরি হইতে হইতে আপনার যতই বাইরে আপনার সাধারণ নেতাকর্মী যারা, তারা কিন্তু আপনার ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা দেখবে না। যারা আপনার সংসদের ভিতরে আছেন, মন্ত্রী পরিষদে আছেন বা বিরোধী দলের গুরুত্বপূর্ণ পদে আছেন, তারা যে ভিতরে ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু সাধারণ নেতাকর্মী বুঝবে না। তারা মনে করবে এই যে সংসদে চিল্লাচিল্লি হই হুল্লোড় হচ্ছে, সংসদের বাইরে যে হই হুল্লোড় হচ্ছে, এটার প্রভাব গিয়ে কোথায় পড়ে জানেন? আপনার একটা দলে কিন্তু লাখ লাখ নেতাকর্মী, বিএনপির লাখ লাখ নেতাকর্মী, জামাতের লাখ লাখ নেতাকর্মী, যেটা একসময় আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী ছিল, এই নেতাকর্মীদের মধ্যে কিন্তু সবার থিঙ্কিং লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল কিন্তু একরকম না। ধরেন এই একই এলাকায় দুইটা নেতাকর্মী একটা উত্তপ্ত বাক্য বিনিময় নিয়ে খুনাখুনি হয়ে যায়। আবার ধরেন কোনো কোনো জায়গায় এগুলা মারামারির পর্যায়ে যায়, কোনো কোনো জায়গায় এটি তর্কের পর্যায়ে যায়, আর কোনো কোনো পর্যায়ে এটা মনোমালিন্যর পর্যায়ে যায়। তার মানে সবার মন মানসিকতা, চিন্তা চেতনা যেহেতু একরকম না, তাহলে এই যে তাদের মধ্যে যে একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং, এটা কতদিন গোপন থাকতে পারে, মানে এটা আমার ধারণা গোপন আন্ডারস্ট্যান্ডিং আছে। যদি এটা না থাকে, ধরেন আপনি বললেন যে না তাদের মধ্যে গোপন আন্ডারস্ট্যান্ডিং নাই, তাহলে কিন্তু ভয়টা আরও বেশি। কী টাইপের? তাহলে গোপন আন্ডারস্ট্যান্ডিং নাই আমরা ধরে নিলাম, তাহলে জুলাই সনদ বিভিন্ন ইস্যুতে আস্তে আস্তে বিএনপি জামাতের দূরত্বটা বাড়বে, ডে বাই ডে এটা বাড়বে। আপনার বিভিন্ন ক্যাম্পাসে মারামারি হবে, বিভিন্ন এলাকা ভিত্তিক মারামারি হবে, বিভিন্ন জায়গায় আপনার এই টার্মিনাল বা অন্য অন্য বিভিন্ন যেগুলো আধিপত্যের জায়গাগুলো আছে, এগুলো নিয়ে আস্তে আস্তে একটা মারামারির পরিবেশ তৈরি হবে। এটা হয়তো এখন 2 মাস, কিন্তু 2 বছর পর গিয়ে মারামারির রেঞ্জ বাড়বে। এটা 5 বছর পর গিয়ে অনেক বড় হবে। তখন বিএনপি এবং জামাতের যদি ওই গোপন আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তাহলে বিএনপি আর জামাতের পজিশনটা এমন হবে 5 বছর পর আওয়ামী লীগ যেমন জামাতের উপর বিভিন্ন রকম মামলা হামলা জুলুম নির্যাতন করছে, বিএনপি তখন তার নিজের ক্ষমতার সেফটির জন্য সেম কাজ করবে। সেম কাজ করলে তখন জামাত কী করবে? জামাত এটাকে প্রতিরোধ করার জন্য সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে। মাঠে নামার পর যদি আওয়ামী লীগের যারা এখন আপনি জানেন কি না যে বিবিসি নিউজ করছে 27 বা 28টা জেলা উপজেলা বা থানা পর্যায়ে আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন কমিটি গঠন করে ফেলতেছে। ছাত্রলীগ, যুবলীগ, আপনার কালকের আগের দিন লক্ষ্মীপুরের কমলনগরে শপথ পাঠ অনুষ্ঠান হয়েছে আওয়ামী লীগের বা যুবলীগের, এবং বিভিন্ন জায়গায় আপনার কমিটি গঠন হয়ে যাচ্ছে। আমি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর ইন্টারভিউ নিয়েছি, তারা বলতেছে যে আমাদের দলীয় নির্দেশনা হচ্ছে বিভিন্ন জায়গাগুলো কমিটিগুলো গঠন করে পুনর্গঠন করে একটা সুনির্দিষ্ট সুযোগের অপেক্ষা থাকা। অর্থাৎ যখন মনে করবে যে তারা যে দেশে এখন একটা আন্দোলন সংগ্রামের একটা বড় স্পেস ওপেন হয়েছে এবং সেখানে বিএনপি বাদে বাকি সব দল ঐক্যমত হয়ে গেছে এবং এখন মাঠে নামলে বিএনপি টালমাটাল হয়ে যাবে, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন আওয়ামী লীগ ঠিকই তার সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নেমে বিএনপিকে বা এই সরকারকে পতন ঘটায় দিতে পারে। ঠিক বিপরীত চিত্রও আছে। বিএনপিও যদি মনে করে যে জামাত ঠেকানোর জন্য আওয়ামী লীগকে বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ দিবে, আওয়ামী লীগকে আমরা যেমন দেখি যে জামাতকে যখন বিভিন্ন চাপ দিতে চায় বিএনপি, তখন মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন লোকজন দিয়ে বিভিন্ন বক্তব্য চলে আসে মাঠে। আবার যখন আওয়ামী লীগকে আরেকটু স্পেস দিতে চায়, তখন আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় খুলে দেয় বিএনপি এবং এখানে সুযোগ তৈরি করে। আবার যদি জামাতকে আরও বেশি চাপ দিতে চায়, তাহলে বলবে যে আওয়ামী লীগের নিষিদ্ধ যে অর্ডারটা, এটা বলবে যে না, জনগণের চাপে আমি নিষিদ্ধ অর্ডারটা উঠায় নিছি। আলটিমেটলি আওয়ামী লীগ দিয়ে যেমন বিএনপিকেও চাপে রাখা যায়, আবার ঠিক বিপরীতভাবে বিএনপিও জামাতকে বিভিন্ন কার্ড ইউজ করে করে আওয়ামী লীগ এই জামাতকে আওয়ামী লীগের মাধ্যমে চাপে রাখতে পারবে। তার মানে এখন আওয়ামী লীগ কিন্তু একটা শক্তি হিসাবে দুই পক্ষই গণনা করছে। আমরা এটা নির্বাচন আগে তো আমরা প্রুফ পাইছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলছে যে তারা কোনো দলের নিষিদ্ধের পক্ষে না, নির্বাহী আদেশে। তারপর হচ্ছে আপনার ফজলুর রহমান, যে অ্যাডভোকেট ফজলুর রহমান, উনি আওয়ামী লীগের পক্ষে বা মুক্তিযুদ্ধের পক্ষে খুব সক্রিয় শক্ত অবস্থান নিয়েছে।
এবং গত 2 দিন যাবৎ আমরা দেখছি যখন জামাত বেশি এটা নিয়ে বেশি বিভিন্ন ইস্যু নিয়ে যখন বেশি করতেছে, মানে খুব বেশি মাঠে সক্রিয় হচ্ছে, তখন আমরা দেখতেছি যে জামাতকে আবার কোণঠাসা করার জন্য জনাব পার্থ সাহেব, ফজলুর রহমান সাহেব বিভিন্ন তাদের এমপি মন্ত্রী দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাটাকে সামনে আনে। সবচেয়ে বড় কথা কি জানেন, যে আমরা 2টা শব্দ এখন মার্কেটে আমার কাছে মনে হলো যে এই বিএনপিকে ঘায়াল করার জন্য বিরোধী দল আপনার চাঁদাবাজ বা এই শব্দটা ইউজ করে, আর বিরোধী দলকে ঘায়াল করার জন্য বিএনপি রাজাকার শব্দটাকে মানে মাঠে নিয়ে আসে। যার ধরুন এই যেটা হবে যে বিএনপি এবং জামাতের মধ্যে যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং ভিতরে না থাকে, যদি যা প্রকাশ্য হচ্ছে তা যদি আসল রিয়েল চিত্রটা হয়, তাহলে এই যে কথাবার্তাগুলো তাদের মধ্যে হচ্ছে এখন, এক পক্ষ আরেক পক্ষকে রাজাকার বা মুক্তিযুদ্ধের ইস্যুটাকে নিয়ে চেপে ধরতে চায়, ঠিক বিপরীতে আবার এই মাঠের যে বিভিন্ন কার্যক্রম বা চাঁদাবাজ বা অন্য ইস্যু নিয়ে যেমন বিরোধী দল আবার কি বলে বিএনপিকে চেপে ধরতে সরকারকে চেপে ধরতে চাচ্ছে। এই চেপে ধরাধরি যদি থাকে, তাহলে তো আমি আগে যেটা বললাম, যেটা 2 মাসে যে চিত্র হয়েছে 2 বছর পর আরও ভয়ঙ্কর চিত্র হবে, 5 বছর পর এটা ভয়াবহ আকার ধারণ করবে এবং একটা পর্যায়ে সেটা আউট অফ কন্ট্রোলে চলে যাবে। তখন কল করবে বিভিন্ন দল, যেমন জামাত কল করবে, ভাই আসেন ঠেকানেরে, আওয়ামী লীগকে কল করে নিয়ে আসবে, আওয়ামী লীগের সাথে বসে গোপন মিটিং করে আপনার বসে নিয়ে আসবে যে ভাই আসেন, রাস্তায় নামতে হবে, একে ঠেকান। অথবা ঠিক বিপরীতে যদি বিএনপিও মনে করে যে জামাত তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, জামাতকে আর কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, জামাতকে কোনোভাবে ঠেকাইতে পারতেছে না, তখন বিএনপি বাসি ফু দিবে যে আওয়ামী লীগ চলে আসে মাঠে, মুক্তিযুদ্ধের চেতনা রাজাকার ঠেকাও, রাজাকার দমন করো। এটা আসলেই আলটিমেটলি এই যে আপনি যেটা আবার শেষ একটা বাক্যে দিয়ে শেষ করব, যে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে রাখবে বিএনপি এবং জামাত, যদি তাদের চিত্রটা এখন রিয়েল চিত্রটা আমরা দেখি এটাই। আর যদি গোপন কোনো সমঝোতা থাকে, যেটা আমি ধারণা করতেছি তাদের মধ্যে একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং আছে আওয়ামী লীগের রাজনীতিকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য, এই গোপন আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে, তাহলে আপনার যা চিত্র দেখতেছেন আস্তে আস্তে কী হবে জানেন, ওই যে এই বাউন্ডারিটা কিন্তু জামাত বিএনপি কেউ দেয় নাই, যে বাউন্ডারিটা আওয়ামী লীগ দিয়ে ফেলছিল, তার দলকে বিচ্ছিন্ন করে ফেলছিল অন্য অন্য দল থেকে, কাওয়া এবং হাইব্রিড, এই শব্দটা কিন্তু এখনও জামাত এবং বিএনপি কেউ ইউজ করে নাই। তারা যত লিডাররা যুক্ত হইতে চাচ্ছে, বিএনপির সাথে যুক্ত হইতে চাইলে তারা ওয়েলকাম করে নিয়ে নিচ্ছে, এবং জামাতের সাথে যুক্ত হইতে গেলেও তারা ওয়েলকাম করে নিচ্ছে। বাট জামাত শর্ত দিচ্ছে যে তার নামে কোনো অভিযোগ থাকা যাবে না, কোনো কেস কামারি বা কোনো সরাসরি মানে কোনো সাথে ক্রাইমের সাথে সে জড়িত থাকতে পারে না। বিএনপিও একই শর্ত দিয়েছে। আলটিমেটলি এই আন্ডারস্ট্যান্ডিং, গোপন সমঝোতার কথা যেটা আমরা শুরু করেছিলাম, তাদের মধ্যে যদি গোপন আন্ডারস্ট্যান্ডিং বা এই প্যারালাল আন্ডারস্ট্যান্ডিংটা না থাকে, তাহলে পর্যায়ক্রমে এদেশে আওয়ামী লীগ ফিরে আসার সমূহ সম্ভাবনা আছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, 5ই আগস্টের পর আপনার আওয়ামী লীগ যে ডে বাই ডে নর্মালাইজ হচ্ছে, তার কিছু ইন্ডিকেশন আপনি দেখলেই বুঝবেন। 5ই আগস্টে আপনার মনে আছে কি না যে আপনার বরিশালের বালু সেলিম নামে যে পরিচিত ছিল, তাকে কিন্তু পাওয়া মাত্রই জনগণ পিটিয়ে মেরে ফেলল। এবং 5ই আগস্টের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে কোথাও পাওয়া মাত্রই তারা পিটিয়ে হত্যা করার ঘটনা আছে। ঠিক আবার এরপরে যখন আস্তে আস্তে সময়টা বাড়তেছে, তারপরে কিন্তু তারা নেতাকর্মীদের পাওয়ার পর হালকা পাতলা পিটুনি দিয়ে আপনার পুলিশের কাছে দিয়ে দিচ্ছে। এখন সর্বশেষ যে ঘটনাগুলো আমরা দেখলাম, ওই নোয়াখালী বেল্টে আপনার গতকালকের আগের দিনে একটা যুবক সিএনজি ভাড়া করে জয় বাংলা স্লোগান দিচ্ছিল মাইকে, সে যুবককে কিন্তু ধরে কিছু একটা চড়থাপ্পড় দিয়ে মাইকগুলো রেখে দিয়ে যুবককে ছেড়ে দিয়েছে। এটা কিন্তু আস্তে আস্তে নর্মালাইজ হচ্ছে, মানুষের ক্ষোভের জায়গাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং আপনার পরবর্তীতে কি হবে, যে তারা রাস্তাঘাটে আসতেছে, দেখতেছে হয়তো বা উত্তপ্ত বাক্য বিনিময় করবে, কথাবার্তা তর্ক বিতর্ক হবে, একটা পর্যায়ে গিয়ে সেগুলো আস্তে আস্তে এগুলো আমরা সিকোয়েন্সগুলো দেখি, যদি সিকোয়েন্সগুলো আপনি দেখেন তাহলে এটা কিন্তু আস্তে আস্তে নর্মালাইজ হয়ে যাচ্ছে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, বাংলাদেশে যারা এই ক্ষমতায় থাকে অথবা ক্ষমতার কাছাকাছি যারা থাকে, তাদের কাছে ওই নিষিদ্ধ দল যে দলটাকে নিষিদ্ধ করা হয়, তাদের কাছে মনে হয় যেন সেটা একেবারে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। কিন্তু আমরা আপনাকে যেটা বললাম যে জামাত ইসলামের 4 বার নিষিদ্ধ হওয়ার ঘটনা আছে, সেখানে জামাত ইসলাম কিন্তু 4 বার নিষিদ্ধ হওয়ার পরও
তার বর্তমানে কিন্তু সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে এসে জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে। তো এই নিষিদ্ধ দলের কার্যক্রম যেহেতু আন্ডারগ্রাউন্ডে হয়, তলে তলে যে সে দলটাকে গোছাচ্ছে বা অনেক কিছু করে ফেলতেছে, এই বিষয়টা কিন্তু আপনার এই জনগণ বা যারা সরকার বা সরকারের কাছাকাছি বিরোধী দলও সেটাকে সেভাবে বুঝতে পারে কিনা, আমার এটা একটা সন্দেহের জায়গা তৈরি হয়। কারণ এই যে তাদের কার্যক্রম কিন্তু এখন সব আন্ডারগ্রাউন্ডই হচ্ছে। তো এই আন্ডারগ্রাউন্ডের কার্যক্রমগুলো কাজ করে কতটুকু তারা বিস্তৃত হচ্ছে এবং তাদের এই ইন্টারনাল মিটিং সিটিং, আমি যতটুকু জানি, আমার কাছে যতটুকু তথ্য আছে, বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আমার কথা হয়, তাতে তাদের জুম মিটিং, হোয়াটসঅ্যাপ গ্রুপ মিটিং, বিভিন্ন জেলা, উপজেলা, থানা, ওয়ার্ড মিটিং সবই হচ্ছে, যা আস্তে আস্তে তাদের এই তলে তলের যে কার্যক্রমগুলো এগুলোকে বিস্তৃত করে দিচ্ছে।